সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় স্বাগত। আপনারা যেমনটা জানেন যে কর্মসূত্রে আমরা বীরভূম জেলায় থাকি। বীরভূম জেলার ৪২তম বইমেলা এবার অনুষ্ঠিত হয়েছিল রামপুরহাটে। তো সেই বইমেলায় আমারও ডিউটি পড়েছিল। আর বইমেলায় ডিউটির জন্য হোক বা ঘুরতে যাওয়া হোক, বইমেলায় গেলে বই কেনাটা তো অবশ্যম্ভাবী। তাই আমিও কিনে নিয়ে এসেছিলাম কিছু বই। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল তসলিমা নাসরিনের লেখা গল্প পড়ব, সুযোগ হয়ে উঠছিল না। হাতের সামনে বইটা পেয়ে গেলাম। আর গল্পের বই যখন কিনেছি, আমি একা নিশ্চয়ই উপভোগ করব না, আমার সাথে উপভোগ করবেন আপনারাও। তাই আজকে আমার নিবেদন লেখিকা তসলিমা নাসরিনের বই দুঃখ রাতের গান থেকে একটি গল্প, অন্তহীন যাত্রা। তাহলে আসুন গল্পটি শুরু করা যাক। নালন্দার মেয়ে আমি, হিলসায় বাড়ি। বাবা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট গাইড। শুনেছি প্রায় ১৫০০ বছর আগে তৈরি ওই বিশ্ববিদ্যালয়। তখনই ছিল ২০০০ শিক্ষক, ১০,০০০ ছাত্র। বাবা আমাকে বিশ্ববিদ্যালয় দেখিয়েছে, বৌদ্ধ বিহার দেখিয়েছে, দেখিয়ে দেখিয়ে ইতিহাস বলেছে। বাবা যখন ইতিহাস বলে, কেবল শুনতেই ইচ্ছে করে। মাধ্যমিক দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয় আমারই স্কুলের রঞ্জন মাস্টারের সঙ্গে। নালন্দাতেই শ্বশুর বাড়ি। বছর ৩ সংসার করার পর মাস্টারের আর আমাকে পছন্দ হয় না। অন্য কোনো ছাত্রীকে মনে ধরেছে। ধরবেই বা না কেন, ছেলে ছেলে করে অস্থির মাস্টার মশাই। আর আমি কিনা দিয়েছি এক মেয়েকে জন্ম। আমাকে তালাক দিয়ে যে ছাত্রীকে মনে ধরেছে, রঞ্জন মাস্টার তাকে বিয়ে করে ঘরে তুলেছে। আমি অগত্যা বাপের বাড়ি, সঙ্গে ভাবনা, ১.৫ বছর বয়সী কন্যা। আমার বাবার সংসার ঝলমল করে উঠল আমাদের উপস্থিতিতে। মার আর আমার বেলা কাটে ভাবনাকে মানুষ করায়, রান্না বান্নায়, সংসারের নানা খুঁটিনাটিতে। বাবা পড়ে থাকে গাইডের কাছে। বাবাকে নিজেই একদিন বলি, বিদেয় করেছিলে, কিন্তু তোমার সংসারেই আমাকে আবার ফিরতে হলো। তোমার উপর বোঝা হলাম। শুধু আমি নই, আমার মেয়েও। বাবা হেসে বলেছে, এ কি শুধু আমার বাড়ি? এ তো তোরও বাড়ি। জন্ম থেকে তো এখানেই বড় হয়েছিস। বছর ৩ ছিলি না বলে কি পর হয়ে গেলাম আমরা? আমাকে জন্ম দেওয়ার পর মা আরো ৩টে সন্তানের জন্ম দিয়েছিল। ৩টেই পুত্র সন্তান। আশ্চর্য, ঠিক ৩ বা ৪ মাস বয়সে গা পুড়ে যাওয়া জ্বরে ভুগে ৩ পুত্রই মারা গেছে। পাড়ার ডাক্তার ডেকে কোনো কাজ হয়নি। কেন জ্বর হচ্ছে, কেন মরে যাচ্ছে, এসব প্রশ্ন করলে ডাক্তার সিলিং এর দিকে আঙ্গুল উঁচিয়ে ভগবানকে দেখিয়েছে। বাবা, মা, ভাবনা আর আমি, আমাদের সুখ শান্তির সংসার দিব্যি চলছিল। আমরা ধনী নই, আমাদের অভাব নিশ্চয়ই আছে, কিন্তু সত্যি বলতে কি, অভাব বোধ নেই। সোনার একজোড়া দুল গড়িয়ে দাও বা একখানা ভাগলপুরি তসর শাড়ি চাই চাই, এমন আবদার আমি করি না। আমরা শাক ভাত খেয়েও হাসি আনন্দে দিন কাটাতে পারি। গাইডের কাজ সারা বছরের নয়। গরমকালটায় নালন্দার একটা লাইব্রেরিতে কাজ করে বাবা। ২টো থেকে যা আয় হয় তা আমাদের খেয়ে পড়ে চলে যায়। তাছাড়া নিজেদের বাড়ি, নিজেদের সবজি বাগান, অনেকটা তো বাঁচে খরচ। মাঝে মধ্যে পরবে অনুষ্ঠানে স্বজনদের বাড়ি বেড়ানোও হয় আমাদের। ট্রেনে করে চলে যাই পাটনা, বেগুসরাই, রাঁচি। বাবা একদিন বললেন, তুই তো কলেজে পড়তে পারিস। তাই তো, আমি তো কলেজে পড়তেই পারি। উদাসীন মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে একদিন না একদিন তো পাশ করে বেরোবো। কোথাও ভালো একখানা চাকরিও তো করতে পারবো। মাও চায় কলেজে পড়ি আমি। কেবল কাকা মামাদের কেউ কেউ বাড়ি এসে বলে যায়, ভালো ছেলে দেখে যেন আমাকে ফের বিয়ে দেওয়া হয়। সন্তান সহ মেয়ের জন্য আর যে ছেলেই জুটুক,
ভালো ছেলে জুটবে না সে আমি জানি, ওরাও নিশ্চয়ই জানে। কোনো বিয়ের পিঁড়িতে না বসে একদিন কলেজে ভর্তি হলাম। দ্বিতীয় বর্ষে যখন পড়ি তখনই একদিন কলেজ থেকে বাড়ি ফিরে দেখি বাবার বুকে ব্যথা হচ্ছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়েও বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। বাবা মারা গেল। মৃত বাবাকে দেখতে এলো বটে কাকা মামারা, কিন্তু বাবার অনুপস্থিতিতে সংসার কেমন চলছে, খেতে পড়তে পারছি কিনা তার খোঁজ নিতে পরে আর কেউ আসেনি। জমানো টাকা ফুরিয়ে গেলে কাকা মামাদের কাছে ধার চেয়েছে মা। সবাই নিজেদের নানা ঝামেলার কথা বলে মাকে ফিরিয়ে দিয়েছে। সবজি বাগানের সবজি না হয় রান্না করা যায়, কিন্তু ভাত তো ফুটোতে হবে, পেটে তো কিছু দিতে হবে। আর ভাবনার খরচও তো দিন দিন বাড়ছে। বছর পার হলে দুই কাকা এসে বলা নেই কওয়া নেই একদিন বাড়ি ছাড়তে বলল আমাদের। বলল বাড়ি নাকি আমার বাবা দুই ভাইকে লিখে দিয়েছে। লিখে দেওয়ার দলিলও দেখালো, বাড়ির দলিলও দেখালো। বাড়ির দলিল মা আলমারি থেকে বের করে আনলো। ওটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল এক কাকা। বলল এ পুরনো দলিল। আর তার হাতের দলিলটা মার মুখের সামনে নাচিয়ে বলল এটা নতুন দলিল। কাকাদের ব্যবহার এত অদ্ভুত যে ওদের আমার কাকা বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কাকাদের মুখোশ পরে দুটো খুনি আমাদের হেনস্থা করছে। চলে যাওয়ার আগে দুটো কপি রেখে গেল তাদের জাল দলিলের। আর এমনই মহানুভাব যে একদিন দুদিন নয়, রীতিমতো 1 সপ্তাহ সময় দিয়ে গেছে বাড়ি ছাড়ার। মা ছুটে গেল মামাদের কাছে। মামারা দুদিন কাকাদের বাড়ি গিয়ে ঝগড়া করে এসেছে। এরপর কে জানে কেন হঠাৎই বা মামারা চুপ করে গেল। কাকাদের সঙ্গে লড়াইয়ে যাবে না জানিয়ে দিয়েছে। তারাও বলতে চাইলো ওই দলিল যে জাল তার তো কোনো প্রমাণ নেই। আমার বাবার সইটা নাকি আসল সই। আমি আর মা যতই বলি কই বাবা তো বলেনি এই বাড়ি কাকাদের লিখে দিয়েছে বাবা। তাছাড়া কাকারা তো আগে এমন দাবি করেনি। আচমকা কোত্থেকে উদয় হলো দলিল? মামারা দলিল কোত্থেকে উদয় হয়েছে জানে না, তবে বলল তারা জানে যে আমার বিয়েতে কাকাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল বাবা। আমার বিয়ে হয়ে যাওয়ার পর টাকা যে সময়ের মধ্যে ফেরত দেবে বলে বাবা প্রতিজ্ঞা করেছিল সেই সময়ের মধ্যে ফেরত দিতে পারেনি। বাড়িটাই অগত্যা লিখে দিতে হয়েছে। যেহেতু আমি একমাত্র সন্তান আর আমারও বিয়ে হয়ে গেছে, বাবার মৃত্যুর পর জামাইয়ের ভোগ করাচ্ছে নাকি ভাইয়ের সম্পত্তি ভাইদের ভোগ করাই উচিত বলে বাবা মনে করত। এসব কথা আমি বিশ্বাস করিনি, মাও করেনি। আমরা থানায় গিয়েছিলাম অভিযোগ করতে। পুলিশকে আমাদের বাড়ির আসল দলিল দেখিয়েছি। পুলিশ এসে বলল কাকারা নাকি আগেই বাড়ির দলিল তাদের দেখিয়েছে। ওতে লেখা আছে বাবা বাড়িটি বিক্রি করে কাকাদের কাছে। আমরা থানার পুলিশদের যতই বলি মিথ্যে, যতই বলি ওদের দলিল জাল দলিল, পুলিশ এসে মাথা নাড়ে, বলে একেবারেই জাল নয় দলিল। আমি সেদিন হঠাৎ পুলিশের মুখের ওপর বলেছি আমার বাবার সই যে জাল নয় তা আপনি কি করে জানেন? আমার বাবার সই তো কোনোদিনও দেখেননি। লোকটি আবারও হাসলো, বলল উকিল সত্যায়িত করেছে, তার সই সিল সব আছে, উকিলের সামনে বসেই ওরা সই করেছে। অগত্যা মামার বাড়িতে আপাতত আমাদের আশ্রয় জোটে। প্রথম প্রথম আদর আপ্যায়ন জুটলেও ধীরে ধীরে ম্লান হতে থাকে সব। আমরা যে বাড়তি বোঝা তা কি আমরা জানি না? মামার বাড়ির কাজ মা অনেকটাই একা হাতে সারে, যেন অন্তত মাকে কাজের প্রয়োজনেও রাখে ওরা। দুঃখ শোককে গা ঝেড়ে তো একসময় বিদায় করতেই হয়। মাকে বলে দিই আমি চাকরি করব। মা তো অবাক, বলে স্কুল পাশ করে ভালো চাকরি পাওয়া যায় না, কলেজটা পাশ হোক। কলেজ পাশের অনেক দেরি। আসলে ভালো চাকরির আশা এখন আর করি না। যেন তেন কিছু একটা হলেই, একখানা কুড়ে ঘর হলেও ভাড়া নিয়ে 3 কন্যা বাস করব, মা আমি আর ভাবনা।
আমরা তো কারো না কারো কন্যাই, অনাকাঙ্ক্ষিত কন্যা। আমি কলেজ বন্ধ করে দিয়ে হন্যে হয়ে চাকরি খুঁজি। বাবার যে বন্ধুরা গাইডের চাকরি করে, তারা আর যে লাইব্রেরিতে বাবা কাজ করত, সেই লাইব্রেরির লোকেরা আমার মা আর আমার অসহায়ত্বের খবর শোনে। আমাকে কোনো একটা চাকরি জোগাড় করে দেবে বলে কথা দেয়। শেষ পর্যন্ত জানিয়ে দেয় তারা কিছুই করতে পারছে না, কোথাও নাকি চাকরি নেই। চারিদিকেই অভাব, পুরুষেরাই চাকরি পাচ্ছে না। পুরুষেরা চাকরি পাচ্ছে না, সুতরাং মেয়ে মানুষের চাকরি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরাসরি বলে, হিলসায় চাকরি নেই, অন্তত আমার জন্য নেই। মামারা কাপড়ের দোকানের ব্যবসা চালায়, সেখানেও আমার কোনো চাকরির সুযোগ নেই। অগত্যা পাড়ার যারা দিল্লি মুম্বাই চলে গেছে চাকরির জন্য, তাদের খোঁজ করি। ওরা চাকরি করে দিব্যি সংসারে টাকা পাঠাচ্ছে। পরিবার নিয়ে ভিন শহরে পাড়ি দিয়েছে চেনা কয়েকজন। খোঁজ করতে করতে আমার পুতুল খেলার বান্ধবী গরিমার সন্ধান পেয়ে যাই। কথাও হয় তার সঙ্গে ফোনে। থাকে মুম্বাই শহরের ধারাবিতে, গার্মেন্টসে চাকরি করে। বিহারের আরো দুটো মেয়ে তার সঙ্গে থাকে, তারাও গার্মেন্টসে। গরিমা নিজেই আমাকে বলল আমি যেন মুম্বাই চলে যাই, আমাকেও গার্মেন্টসে ঢুকিয়ে দেবে। ওই 3 কন্যার কুঠুরিতে আমিও যোগ দিতে পারবো। বেতন যা জোটে তা দিয়ে মুম্বাইয়ের খরচ চালিয়ে হিলসায় পাঠানো যাবে। কয়েকদিন গরিমার সঙ্গে আমার কথা হয়। আমি কলেজ বন্ধ করে মুম্বাইয়ের টিকিট কাটি। গরিমার কৃপায় আমার মাথা গোজার ঠাঁই জোটে, আমার চাকরি জোটে, উপার্জনের টাকা আমার হাতে আসে। মুম্বাইয়ের থাকা খাওয়ার খরচ করেও মা আর মেয়ের জন্য হিলসায় হুন্ডি করে দিব্যি টাকাও পাঠাতে পারি। সেই টাকা দিয়ে মামার বাড়ির কাছেই মা একখানা ঘর ভাড়া নিয়েছে। সে যেমনই ঘর হোক, তারপরও তো নিজের ঘর। অন্যের দালান ঘরে বাস করার চেয়ে নিজের মাটির ঘরে বাস করায় আরাম অনেক বেশি। মারও অনেকদিন পর আরাম হয়েছে, ভাবনা বড় হচ্ছে মার কাছে। আমাকে একটু একটু করে ভুলেই যেত, যদি না প্রতিদিন ভিডিও কল না হতো আমাদের। একখানা পুরনো স্মার্টফোন মাকে দিয়েছে মামা। ভালো যে দিয়েছে, তা না হলে আমাকেই পাঠাতে হতো। ফোন থাকায় আমি মা আর মেয়ের সঙ্গে যেন কাছে বেশ আছি, এমন ভাবে গল্প করতে পারি। মনেই হয় না যে 1000 মাইলের দূরত্ব মাঝখানে। সারাদিন কারখানার কাজের পর যেটুকু সময় জোটে তা আমি সযত্নে রেখে দিই ওদের জন্য। কারখানার মালিকেরা পারলে আমাদের সারা রাতও কাজ করায়। আমাদেরও তো যে জীবন আছে, আমাদেরও যে সংসার আছে, আমাদেরও যে খেতে হয়, ঘুমোতে হয়, আমরাও যে স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখি, তা যেন ওরা বিশ্বাসই করে না। রাতে শিবানী আমার পাশে শোয়। আমার চেয়ে বয়স ওর কম। আমার ফোন ঘেটে ভাবনার ছবি বের করে ও প্রায়ই অপলক তাকিয়ে থাকে। ওরও নাকি এমন একটা ফুটফুটে বাচ্চার শখ। শিবানী প্রায় রাতেই অনেক রাত পর্যন্ত ওর শৈশব কৈশোরের স্মৃতি বলে। স্মৃতি বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে, গভীর ঘুম ওর। কারখানায় যাওয়ার সময় হলে ওকে টেনে তুলতে হয়। করোনা আসার পর যখন লকডাউন শুরু হলো, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। আমাদের সপ্তাহের টাকা দিয়ে দেওয়া হলো, আরো একটি সপ্তাহের টাকা অগ্রিম দেওয়া হলো, কিন্তু সেই টাকা তো ফুরোতে দেরি নেই। এরপর আমরা খাবো কি, ঘর ভাড়া দেব কি করে? এই লকডাউন শেষ হবে কবে, কারখানা খুলবে কবে, তা কেউ জানে না। কারখানার মালিকেরা জানিয়ে দিয়েছে ওরাও নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না। আমরা কোথায় যাব, কোথায় মাথা গুঁজবো, কি খাবো, কিছুই তারা জানতে চায়নি। এই দুর্যোগে তাদের কি উচিত ছিল না তাদের শ্রমিকদের দেখভাল করা? এই প্রশ্নটি আমি করি বটে, কিন্তু গরিমা, শিলা বা শিবানী কারো কাছ থেকে কোনো উত্তর আসেনি। কারখানার মালিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ গরিমা ইচ্ছে করেই করে না। দেওয়ালেরও কান আছে। এই চাকরিটা গরিমার দরকার। হিলসায় বাড়িতে তার বাবা পঙ্গু হয়ে আছে, ছোট দুটো ভাই স্কুলে যায়। এই সময় অন্য কিছুর জন্য না হোক,
বাবার চিকিৎসার জন্য টাকা পাঠাতে হয়। ডাক্তার বলেছে বছর 2-3-এর মধ্যে আগের মতো হাতে পায়ে শক্তি ফিরে পাবে তার বাবা। ততদিন পর্যন্ত গরিমা চায় না কারখানার মালিকদের কি করা উচিত ছিল, কি করেনি এ নিয়ে প্রশ্ন করতে। কারো সঙ্গে আগ বাড়িয়ে লড়াই করতে সে চায় না। টাকা পয়সার প্রয়োজন মানুষের মাথাকে বরাবরই নত করিয়ে দেয়। আমার কি নত হয়নি? ম্যানেজার বাবু যখন ধমকে কথা বলে আমি মাথা নত করে থাকি না। শিলাই বা কি বলবে, শিলাকে টাকা পাঠাতে হয় না বাড়িতে। কিন্তু এই আশ্রয়টির দরকার তার খুব। বছর যখন 12, দোকান থেকে সদাই কিনে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় দুটো লোক। শিলা আর বাড়ি ফেরে না। 6 মাস পর পুলিশ তাকে উদ্ধার করে দিল্লির জিবি রোডের পতিতালয় থেকে। গয়ার বাড়িতে পুলিশই তাকে ফেরত পাঠায়, কিন্তু বাড়ির লোকেরা তাকে ঘেন্না করতে শুরু করে, যেন শিলা না ফিরলেই ভালো ছিল। প্রতিবেশীরাও ঘেন্না ছড়ে। ওই বিরুদ্ধ পরিবেশ থেকে শিলা পালিয়ে মুম্বাই। কারখানার মালিকেরা নিষ্ঠুর হতে পারে, কিন্তু তাদের দয়ায় তো খেয়ে পড়ে বাঁচতে পারছে। পরিবারের নরক থেকে তো দূরে থাকতে পারছে। এর চেয়ে বড় চাওয়া আর শিলার নেই। বাড়ি ফেরার চেয়ে ধারাবিতে রয়ে যাওয়ার পক্ষেই সে। কিন্তু ফ্যাশনের কাপড় চোপড় কিনে টাকা ফুরিয়ে ফেলে তারও হাত খালি। শিবানীও চুপ। লকডাউনে বাড়ি ফেরার সুযোগ সে হাতছাড়া করতে চায় না। হবু বরের সঙ্গে এই ছুতোয় দেখা হবে, চুমোচুমি হবে। মড়ক লেগেছে বলে ট্রেন বাস ধরতে মানুষ দৌড়চ্ছে। বাড়ি যাবে গ্রামের বাড়ি, দৌড়চ্ছে আমাদের মতো মানুষই। কনস্ট্রাকশনের কলের কারখানার শ্রমিক, কেউ একা, কেউ দল বেঁধে, কেউ পরিবার নিয়ে। কারো মাথায় সুটকেস, কারো বগলে ব্যাগ, কারো কাঁখে বাচ্চা। বাড়ি যাচ্ছে। বাড়িতে কেউ না কেউ আছে তাদের। খেয়ে তো কিছু আছে, না খেয়ে মরতে হবে না। কিন্তু ট্রেনে বাসে যখন আর জায়গা নেই, যখন ট্রেন বাসের টিকিট কেনারও টাকা হাতে নেই, তখন কিছু লোক সিদ্ধান্ত নেয় তারা হেঁটেই যাবে যতদূর যেতে পারে। হেঁটে হেঁটে কত দূর যাবে? কত দূর আবার? বাড়ি যত দূর তত দূর। এই সিদ্ধান্তের পেছনে জড়ো হয় শত নয় হাজারো মানুষ। গরিমা বলে যাব, যতদূর গেলে বাহন মিলবে। যেতে হবে কাছের কোনো স্টেশনে, সেখানে ট্রেন না পেলে পরের স্টেশনে, আর তা যদি না হয় যেতে হবে হেঁটে। মুম্বাই থেকে বিহার কত কিলোমিটার দূর তা নেট ঘেটে বের করে ফেলি। বিহারের কোথাও যেতে 1500 কিলোমিটার, কোথাও আবার 1700। এই সংখ্যার কথা শুনে কেউ অবাক কাণ্ড, চমকে উঠল না। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, পকেটে টাকার সংখ্যাটা কত সেটাই দেখছে সবাই। আমিও কি দেখছি না? সকলেই দেশের বাড়িতে কিছু না কিছু টাকা পাঠায়। কারো হাতে বাড়তি কোনো টাকা পড়ে থাকে না। ধারাবির ঘরেই 2 মাস বসে থেকে পরিস্থিতি দেখার জন্য বিলাসিতা আমাদের করতে ইচ্ছে করে, কিন্তু আমরা কেউই তা সাহস করতে পারি না, কারণ আমাদের গাঁটে তেমন কিছু নেই। গরিমা আর ঘরের বাকি 2 সঙ্গী শিলা আর শিবানীর উদ্দেশ্যে বলি, আমরা বাহন না পেলে হাঁটবো, কিন্তু এত দূর হাঁটা কারো পক্ষে সম্ভব নয়। আমাদের বরং আর কটা দিন অপেক্ষা করা উচিত, কারো কাছ থেকে টাকা ধার করে হলেও। কারখানা হয়তো কদিন পরই খুলবে, আর না খুললেও ট্রেনের টিকিট একদিন তো মিলবেই। কিন্তু সঙ্গীরা অন্ধকারে অন্ধের মতো বসে থাকে, যেন পথই তাদের আলো দেবে, যেন কারখানা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, আর কোনো আশা নেই কিছুর, ভরসা নেই কারোর। ধারাবি থেকে দূর দূরান্তের মানুষ ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। যার সাইকেল আছে সে সাইকেল চালিয়েই 1000 কিলোমিটার দূরের বাড়িতে রওনা হচ্ছে। আমাদের ঘরের কাছে ঘর রমেশবাবুর। রমেশবাবু তার বউ ছেলেকে তার নতুন কেনা ইলেকট্রিক রিকশায় চাপিয়ে রওনা হয়েছে, যাবে উত্তরপ্রদেশের চিত্রকূটে। পেটে খাবার নেই, হাতে পয়সা নেই, চাকরি আছে কি নেই কেউ জানে না। চারিদিকে তীব্র এক হাহাকার শুরু হলো, বাড়ি চলো, বাড়ি চলো। যেতে যতদিনই লাগুক,
বড়জোর 5 দিন বা 6 দিন, তারপরে তো বাড়ি। না খেয়ে অন্তত মরতে হবে না, সুতরাং তৈরি হও। তৈরি না হয় হলাম, কিন্তু যেখানে যাব সেখানে কি অপেক্ষা করছে? স্বস্তি, নাকি আরো দ্বিগুণ কোনো অস্বস্তি? গরিমার না হয় বাড়ি চলে যেতে পারলেই খাওয়া থাকার অভাব হবে না। ওর মা বাবা ওকে পুষবে, নিজের বাড়ি আছে, চাষের জমিও আছে, কিন্তু আমার কি হবে? হিলসার ঘর ভাড়াই বা কোত্থেকে দেব? খাবই বা কি? মা মেয়েকে নিয়ে তো উপোস করে মরতে হবে। আমার বেলায় রোজগার না থাকলে হিলসাতেও যা, ধারাবিতেও তা। আমি উদাস বসে থাকি। গরিমা আমাদের ভাড়া ঘরটির ভাড়া মিটিয়ে দিয়ে শত শত লোক পায়ে হেঁটে যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে থাকে। ঘরের বাকি 2 মেয়ে, শিলা আর শিবানীও। আমি একা কোথায় পড়ে থাকবো? পিঠের ব্যাগে নিজের 2টো কাপড়, ভাবনার জন্য মেলা থেকে কেনা 2টো জামা নিয়ে আমিও অগত্যা কাফেলায় যোগ দিলাম। হিলসার বাড়ি আমার সমস্যা ঘোচাবে না, কিন্তু ধারাবীর সমস্যাই বা একা আমি কি করে ঘোচাবো? কপর্দক শূন্য আমাকে কে ঘর দেবে? কে দুবেলা খেতে দেবে? অনিশ্চয়তা সর্বোচ্চ, পায়ে পায়ে অনিশ্চয়তা। ওকে নিয়েই পা বাড়াই। আমার ছোটবেলার পুতুল খেলার সঙ্গী গরিমাকেই এই বড় বেলায় অন্তহীন যাত্রার সঙ্গী করি। গরমে ঘামতে ঘামতে, খিদে তেষ্টায় আমরা হাঁটি। এই যাত্রা অদ্ভুত যাত্রা, কোনোদিনও রাজপথে হাঁটিনি এভাবে। সঙ্গে নাম না জানা অসংখ্য মানুষ, সবাই ওরা আমাদের মতো শ্রমিক, সবাই বস্তি, সবারই ধার দেনা, সবারই আধপেট। আমাদের পুটুলিতে আছে শুকনো রুটি আর চিড়ে গুড়। রাত 3টে হাঁটতে শুরু করি, সকাল 10টায় এসে জিরোতে বসি কোথাও, আবার রওনা হই বিকেলে। রাত 11টা 12টায় জিরোই। আমাদের দিন রাত একাকার হয়ে যায়। ভেবেছিলাম পথে ট্রাক বা বাস পেলে উঠে পড়ব, পেয়েও যাই, কিন্তু পুরুষগুলো আমাদের কনুইয়ের গুঁতোয় সরিয়ে দিয়ে নিজেরা উঠে পড়ে। আমাদের পাই অগত্যা আমাদের সহায়। গরিমা, শিলা, শিবানী আর আমি হন হন করে হেঁটে যেতে থাকি। মুম্বাইয়ে ট্রেন নেই বলে ঔরঙ্গাবাদে এসে ট্রেনের খোঁজ করি। ট্রেন ভর্তি করে শ্রমিকরা চলে যাচ্ছে উত্তরে দক্ষিণে। আমাদের জন্য কোনো ট্রেনই থামছে না, টিকিটও নেই কাউন্টারে। দিনে একটিই নাকি ট্রেন যায়। অগত্যা রেলের লাইন ধরে হাঁটতে থাকি আমরা। আমাদের মতো আরো অনেকে, পথে, রাজপথে, রেলের লাইনে, অলিতে গলিতে, কোথাও আমরা একা নই। সবখানেতেই আমাদের মতো আরো অনেককে পেয়ে যাই। আরো অনেকের মতো আমরাও রাত 12টার দিকে বিশ্রাম নিই রেল লাইনের ধারে। একসময় শিবানী আর আমি রেল লাইনের ওপর চিত হয়ে শুয়ে পড়ি। এর আগে আমি এভাবে কখনো শুইনি। কিরকম রোমাঞ্চকর অনুভূতি হয়। স্বাধীনতা টকবক করে ওঠে শরীরে। আজ একা থাকলে রেল লাইনে শোয়ার সাহস হতো না। কি খুন করে বা ধর্ষণ করে রেখে যাবে ঠিক নেই। দল নিয়ে ঘুরলে বেজায় শক্তি, সাহস ভর করে মনে। গভীর রাতে মশার কামড় খেয়ে আমি উঠে পড়ি। কাছাকাছি চাদর মুড়ি দিয়ে গরিমা আর শিলা শুয়েছে। ওদের সঙ্গে শোবো বলে ঠিক করি। শিবানীকে টেনেও ওঠানো গেল না লাইন থেকে। আরো অনেকের মতো সেও লাইনের ওপরই শোবে। আমি বরাবর বলি, শিবানী উঠে আয়, ট্রেন চলে আসতে পারে। শিবানী বলল, আজকে ট্রেন চলে গেছে, আজ আর ট্রেন নেই। আবারও আহ্লাদি গলায় বলল, দিদি, ও দিদি, তুমি থাকো সঙ্গে, তুমি না থাকলে ভয় করবে আমার। শিবানীকে ধারাবিতেই প্রথম দেখেছি, অথচ মনে হয় ওকে যেন অনেক কাল চিনি। মনে হয় ওর সঙ্গে আমার শৈশব থেকেই আত্মীয়তা। কণ্ঠস্বরে ওর কত রাতের না ঘুমোনো ঘুম। প্রায় 20-25 জনের মতো শুয়ে আছে লাইনে, দীর্ঘ পথ হেঁটে পরিশ্রান্ত। লাইনে মাথা রাখার সঙ্গে সঙ্গে ঘুম নেমে এসেছে। প্রায় সবাই মধ্যপ্রদেশের দিকে যাবে। 10-12 জনের একটি দল যাবে বিহারের দিকে। গরিমার পাশে যখন শুই, গরিমা বিড়বিড় করে বলতে থাকে, কাল সকালেই নতুন রাস্তা ধরতে হবে,
কোন রাস্তা তা ইউপি বিহারের যাত্রীরাই বলবে, আমাদের কাজ শুধু অনুসরণ করা। ভালো করে সকালের আলো ফোটার আগেই বিকট চিৎকারে ঘুম ভেঙে যায় আমার। ধরফরিয়ে উঠে দেখি রক্তে ভেসে যাচ্ছে রেলের লাইন, ছিটকে পড়ে আছে মানুষের টুকরো টুকরো শরীর, কাটা মুন্ডগুলো পড়ে আছে এদিক ওদিক, রক্তের ওপর পড়ে আছে কাপড় চোপড় আর দীর্ঘ পথের সম্বল, ছিঁড়ে মুড়ি, ডাল, রুটি। গরিমা চিৎকার করে কাঁদতে শুরু। আমি স্তব্ধ হয়ে পড়ে থাকি যেখানে ছিলাম, সেখানে আলুথালু চাদরের ওপর। শিলা আমাকে চড়িয়ে হাউমাউ করে কাঁদে। কতক্ষণ ওভাবে বাকরুদ্ধ পড়ে আছি জানি না। একসময় গরিমা এসে বলল, এবার ওঠো, পুলিশ সবাইকে সরে যেতে বলেছে। কিন্তু শিবানী? শিবানী নেই। শিবানী হয়তো ট্রেনের শব্দ পেয়ে লাইন থেকে সরে গিয়েছিল, হয়তো আছে কোথাও। অপেক্ষা তো করতে হবে ওর জন্য, কোনো লাভ নেই। একটা মানুষকে ছেড়ে চলে যাব? ও কোথাও ঘুমিয়ে আছে হয়তো, আশেপাশে একটু দেখি। না, দরকার নেই। ও তো কুম্ভকর্ণের মতো ঘুমায়, শিবানীটা পারেও ঘুমোতে। গরিমা আমাকে থামিয়ে বলে, ট্রেনে কাটা একটি হাত সে পড়ে থাকতে দেখেছে। হাতটি শিবানীর। হাতে মেলা থেকে কেনা তার ঘড়িটি ছিল। আমরা যে শিবানীর শরীরটা কাঁধে করে নিয়ে তার মা বাবার কাছে সৎকারের জন্য পৌঁছে দেব, তাও সম্ভব নয়। অতগুলো মানুষের হাড় মাংস সব মিলে মিশে একাকার। গরিমা হাঁটতে হাঁটতে বলল, মোট 16 জন কাটা পড়েছে ভোরের ট্রেনে। থেতলে গেছে সবাই, কাউকে আর আলাদা করে চেনা যায়নি। আমরা খুব তাড়াতাড়ি হাঁটতে থাকি, যেন তাড়াতাড়ি হাঁটলেই বাড়ি পৌঁছে বালিশে মুখ গুজে পড়ে থাকতে পারবো। মাথায় শিবানীর স্মৃতি যন্ত্রণা দিতে থাকে, আমার গা কাঁপতে থাকে, তবু হাঁটতে থাকি। আজ আমিও তো ওই রেল লাইনে ঘুমিয়ে পড়তে পারতাম। আজ আমিও তো পারতাম থেতলে যাওয়া রক্ত মাংসের পিণ্ড হতে। হাঁটছি চুপচাপ, কিন্তু হঠাৎ হঠাৎ মনে হয় যে পেছনে শিবানী পড়ে নেই, পেছনে পড়ে আছি আমি। আমি ছিন্ন ভিন্ন হয়ে গেছি, নিজেকে চেষ্টা করছি জড়ো করতে, পারছি না। ট্রাক বাস আমাদের নেয় না, গাড়ি অটো কিছুই আমাদের জন্য থামে না। একবার এক ঝকঝকে গাড়ি থেকে মুখ বাড়িয়ে এক লোক জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমি বলি, আমার নাম নেই। বাড়ি কোথায়? আমার বাড়ি নেই। ঠিকানা কি? ঠিকানা নেই। লোকটি জানি না, হয়তো সাংবাদিক অথবা কোনো ত্রাণ নিয়ে এসেছে। গরিমা বলে, কথা যদি বলিস কারো সঙ্গে, হাঁটতে হাঁটতে বলবি, থামবি না কারো জন্য। আমার নাম ঠিকানা নেই, এই তথ্যটি দিয়ে আমার আনন্দ হয়। পরদিনও আরো একটি গাড়ি গরিমার গায়ের কাছে এসে জিজ্ঞেস করে, তোমার নাম কি? গরিমাও আমার মতো উত্তর দেয়, নাম নেই। বাড়ি কোথায়? বাড়ি নেই। গাড়ি চলে যায়। কি লাভ নাম বলে, কি লাভ ঠিকানা বলে? আমরা তো ভাসমান, নাম ঠিকানাহীন ভাসমান মানুষ। এটি আমাদের আসল পরিচয়। গন্তব্য একটি আছে বলে ভাবছি, কিন্তু সেটিও সত্যিকার গন্তব্য নয় আমাদের। গন্তব্যে নিরাপত্তা, নিশ্চিন্তি থাকতে হয়, সেটি তো কোথাও নেই। বিশ্রামের সময়ে আমাদের যার যার পকেটে যেটুকুই টাকা ছিল খরচ হতে থাকে। পেটে কিছু না দিতে পারলে হাঁটতে কষ্ট হয়। কখনো কখনো কোনো দোকানি খাবার দেয়, টাকা সামান্য নেয় অথবা নেয় না। জল তেষ্টা পেলে জলও খেতে দেয়। মেয়াদ চলে যাওয়া ঠান্ডা পানীয় কোথাও কোথাও বের করে দেয়। প্রাণ ভরে খেয়ে নি। এই দুঃসময়ে মেয়াদ নিয়ে ভাবলে চলে না। কখনো আবার জানি না কারা প্যাকেটে করে কলা বিস্কুট দিয়ে যায়। মন্দলোকে জগৎ ছেয়ে গেছে, এর মধ্যেই দু একজন উদার লোক উঁকি দেয়। উদার লোকে যদি জগৎ ছেয়ে যেত, সেই জগৎ কেমন হতো দেখতে ভাবতে ভাবতে হাঁটি। 1700 কিলোমিটার হাঁটা অনেকটা ভয়াবহ দুঃস্বপ্নের মতো। পাশ দিয়ে যে গাড়িগুলো যায়, আমাদের চোখ আপনাতেই চলে যায় ওসবের আসনে।
আসন খালি আছে কিনা দেখি। কোনো সহৃদয় গাড়ি চালক 20-25 কিলোমিটার এগিয়ে দিতে চাইলো, কিন্তু একটি আসন শুধু খালি। গরিমা আমাকে ঠেলছে যেতে। তোর জুতো বারবার ছিঁড়ে যাচ্ছে, তুই যা। আমি যাইনি। গরিমা আর শিলাও আলাদা হয়নি। ওদেরও তো জুতো ছিঁড়েছে, ওদেরও তো পা ফুলছে, ওদেরও তো আমার মতো পায়ে ফোস্কা পড়ছে। 3টে আসন খালি না থাকলে আমরা উঠি না। আমরা যেন সমুদ্রের তলায় সাঁতার কাটছি, কেউ কারো হাত ছাড়ছি না। শিবানী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর হতদরিদ্র আমাদের 3টি প্রাণীর আর কিছু চাই না, এই বন্ধনটুকুই চাই। পাশে থাকার জন্য মৌখিক বা লিখিত প্রতিশ্রুতির দরকার পড়েনি। শিবানীর জন্য আমাদের দীর্ঘশ্বাসী নিঃশব্দে নির্মাণ করেছে এই প্রতিশ্রুতি। শিবানীর বাড়ি ছিল রাঁচিতে। অক্টোবরে বিয়ে হওয়ার কথা ছিল। বলেছিল বিয়ের পর আর সে মুম্বাইয়ে চাকরির কাজ করবে না, বরের সঙ্গে রাঁচিতে থাকবে। রাশি রাশি স্বপ্ন ছিল শিবানীর। মুম্বাইয়ে বেশ কয়েক বছর চাকরি করে কম খেয়ে কম পড়ে টাকা জমিয়েছিল। টাকাগুলো কে জানে কার হাতে যাবে এখন। প্রায় 1000 কিলোমিটার হাঁটার পর জব্বলপুর এসে আমরা ট্রেন পেয়ে যাই। লকডাউনে ট্রেন সত্যিই বন্ধ, তবে শ্রমিকদের পারাপারের জন্য স্পেশাল ট্রেন চলছে। জব্বলপুর থেকে পাটনায় ট্রেন বদলে নালন্দা ট্রেনে উঠি। পাটনা থেকে গয়ার লাইনে চলে যায় শিলা। বিদায় নেওয়ার সময় শিলা বড় বিষণ্ণ ছিল। জানি না কিছু বলতে চেয়েছিল কিনা। আমি আর গরিমা হিলসায় নামি। আমরা কেউ আর কারো কাছে জানতে চাই না আমরা আবার কখনো মুম্বাইয়ে ফিরে যাব কিনা। যে শহর আমাদের কদিন আশ্রয় দিতে পারেনি, কদিন খেতে দিতে পারেনি, সে শহরে আর নয়। আমার মতো কি গরিমাও ভাবছে এমন? বাড়ি ফিরে আমি মাকে জড়িয়ে ধরে কাঁদি। শিবানীর জন্য চোখের জল ফেলা বাকি ছিল আমার। এই চোখের জল শিবানীর জন্য, এই চোখের জল গরিমা আর শিলার জন্য, রেলের লাইনে থেঁতলে যাওয়া যাত্রীদের জন্য, ট্রাকের ধাক্কায় মরে যাওয়া যাত্রীদের জন্য, পথের কিনারে অনাহারে মরে পড়ে থাকা যাত্রীদের জন্য। এই চোখের জল আমাদের অন্তহীন যাত্রার শত শত নামধামহীন দুস্থ যাত্রীর জন্য। আমার চোখের জলে মায়ের কাঁধ ভেজে যায়, ভাবনা ঘুমিয়ে থাকে। ব্যাস বন্ধুরা, অনেকটা খারাপ লাগা নিয়ে শেষ হলো আমার আজকের গল্প। মনটা সত্যি বিষণ্ণ হয়ে গেল। জানি আমার মতো আপনাদেরও মনটা সত্যি বিষণ্ণ হয়ে গেল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। আর আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।